আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাদের অংশগ্রহণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে মূল বক্তব্যে উঠে এসেছে সংস্কার, বিচার ও প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি। উপস্থিত রয়েছেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। এর আগে গতকাল মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাঠ পরিদর্শন করে জানান, সারা দেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লাখো মানুষ লঞ্চ ও ট্রেনে করে ঢাকায় সমবেত হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশ থেকে আগামী রাজনীতির জন্য একটি নতুন বার্তা দেয়া হবে। বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে একমত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতির জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুর 2টার পর থেকে মূল পর্ব শুরু হয়েছে, যেখানে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই মহাসমাবেশের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পিআর পদ্ধতির নির্বাচন এবং ফেসিবাদের সহযোগীদের বিচার এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের আলোকে, ইসলামের সৌন্দর্যের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক মহাসমাবেশের আয়োজনের কর্মযজ্ঞ চলছে। গোটা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, একটি অভূতপূর্ব সাড়া জেগেছে। শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যেই নয়, বরং সাধারণ দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে, ইসলামী জনতার মধ্যে একটি মহাজাগরণ আমরা লক্ষ্য করছি। এই মহাসমাবেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নতুন অধ্যায় সূচিত হবে। নীরবতা ভেঙে দাঁড়িয়ে আছে রাজধানীর কেন্দ্রে প্রধান ফটকের সামনে বন্ধের রাজত্ব। আজও অবরুদ্ধ রয়েছে দেশের কর সংস্থার মূল কার্যালয়। শাটডাউন কর্মসূচির জোয়ারে ঢেকে গেছে আয়কর বিভাগের প্রাণকেন্দ্র, যেখানে প্রবেশাধিকার বন্ধ করে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী। শনিবারে সূর্যের আলোয় কিছু কর্মকর্তা অস্থায়ীভাবে প্রবেশের স্বপ্ন দেখলেও বেলা 11টার পর থেকে গেটের উপরের তালা ঝুলছে। আগারগাঁওয়ের মূল ভবনের সব গেট বন্ধ থাকায় অবরুদ্ধ এই পরিস্থিতি এখন এক অপ্রিয় বাস্তবতা। অবরুদ্ধের এই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। সভাপতি অতিরিক্ত কমিশনার হাসান মোহাম্মদ তারেক রিকাবদা ও মহাসচিব সেহেলা সিদ্দিকা সহ অন্যান্য নেতারা গেটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের বক্তব্য, বর্তমান চেয়ারম্যানের অপসারণ না হলে এই পরিস্থিতির সমাধান আসবে না। প্রতিবাদকারীরা বলছেন, এনবিআর সংস্কার নিয়ে আলোচনার অগ্রগতি করতে হলে নেতাদের প্রবেশে বাধা দেয়া বন্ধ করতে হবে। তারা আরও জানিয়েছেন, এই আন্দোলন শান্তিপূর্ণ থাকবে এবং দেশের অন্যান্য অফিস থেকেও কর্মকর্তারা আসতে থাকবেন। কমপ্লিট শাটডাউন এটা আজকের একদিনের তৈরি না, ইট ইজ এ লং প্রসেস, যেখানে আমাদের এখানে ঠেলে দেওয়া হয়েছে। আজকের প্রেক্ষাপট আপনি দেখতে পাচ্ছেন, আপনার চারপাশটা দেখেন, সারা বাংলাদেশ একটা অফিস আদেশ উপেক্ষা করে এখানে এসছে কেন? দেওয়ালে পিঠ থেকে গেছে। একবার আলোচনার প্রহসন দিচ্ছেন, 2 দিন পরে আলোচনা হবে, কিন্তু আলোচনা আসলে কিছুই হচ্ছে না। তখনই আমরা এই কঠিন পরিস্থিতিতে আসতে বাধ্য হয়েছি। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্রের জন্য উপযোগী ইউরেনিয়াম তৈরি করে তাহলে আবারও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হবে। তিনি বলেন, অবশ্যই এটি প্রশ্নাতীত। গত 21 জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে মার্কিন সেনারা হামলা চালায়। এই হামলার পর তেহরান বলছে, যদি ইরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা দমন না হয় তবে মার্কিন হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্প উল্লেখ করেন, ইসরায়েলও 13 জুন ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ চলে। এই সংঘর্ষে ইরানের শীর্ষ নেতা বাজেভাবে মার খেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। অবশেষে 23 জুন মার্কিন মধ্যস্থতায় ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্প বলেন, এই সময়টি ছিল সংঘাত শেষ করার জন্য উপযুক্ত। বাংলাদেশের মতো বিশ্ব শান্তির জন্য এই উত্তেজনাকর পরিস্থিতি কতটা বিপজ্জনক সেটি এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য চিন্তার বিষয়।
ইসরায়েলি সরকার নতুন এক সিদ্ধান্তের মাধ্যমে আল আকসা চত্বরে বসতি স্থাপনকারী ইহুদি দর্শনার্থীদের জন্য নাচ গানের পাশাপাশি বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথমবারের মতো পবিত্র আল আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীরা মুক্তভাবে গান, নাচ ও ঘোরাফেরা করতে পারছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গেভির প্রণীত নতুন নীতির আওতায়। তবে এই সিদ্ধান্তের প্রভাব বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ আল আকসা চত্বরে থাকা যেসব নির্ধারিত আইন ও বিধিনিষেধ রয়েছে সেগুলোর গুরুতর লঙ্ঘন এই অনুমোদনের মাধ্যমে হয়েছে। এই অনুমোদনের পেছনে রয়েছে ক্ষমতাসীন সরকারের অবৈধ বসতি স্থাপনকারী এবং কট্টর ডানপন্থী দল জিউস পাওয়ার পার্টির শীর্ষ নেতা ইতামার বেন গেভি। তিনি বর্তমানে স্বরাষ্ট্র ও পুলিশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তৃতীয় দিন শেষে যে আশঙ্কা জেঁকে বসেছিল, চতুর্থ দিন সকালে সেটি সত্যি প্রমাণে মরিয়া হয়ে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। কলম্বো টেস্টে শেষ পর্যন্ত তারা কেবল 34 বল টিকতে পারলেন। এরপর 2 ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও 78 রানে হেরে গেল বাংলাদেশ। গল টেস্টের ড্রতে শেষ হওয়ার পর এই সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। গতকাল শুক্রবার তৃতীয় দিন শেষের সঙ্গে সঙ্গে কলম্বো টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল। ব্যাটিংয়ে শাসন করা বাংলাদেশ শেষ দিনের প্রথম ভাগে মুখ থুবড়ে পড়ে। প্রথম ইনিংসে 211 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 115 রান করে শেষ করে বাংলাদেশ। তখনও তারা 96 রানে পিছিয়ে ছিল। হাতে ছিল 4 উইকেট। ইনিংস হার এড়াতে যা করতে হতো তা প্রায় অসম্ভবই ছিল। একমাত্র ভরসা ছিলেন লিটন দাস, যিনি শেষ স্বীকৃত ব্যাটার। তবে তিনি আজ মাত্র 4 বল খেলেই ফিরে যান। 40তম ওভারের শেষ বলে প্রবাথ জয়াসুরিয়ার বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কুশল মেন্ডিসের গ্লাভসে। 14 রান করে সাজঘরে ফেরেন লিটন। এরপর একের পর এক বিদায় নেন নাইম, তাইজুল ও এবাদত। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।